না অনেক, তোমরা তো ফাইভের, তো আমাকে চিনবে কি করে? তোমাদের তো ক্লাস টাস তো নিইনি আমি, না। আমার নাম নারায়ণ চন্দ্র রাউত, তোমাদের ইংলিশের স্যার, ঠিক আছে? তোমরা জয়েন করেছো যারা তাদেরকে থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে। তো আমি আজকে 11টাতে ক্লাসটা শুরু করব। গ্রামারের বিষয় নিয়ে পড়াশোনা হবে। কারণ টেক্সটটা তোমরা নিজেরাও অনেক সময় পড়তে পারো, প্রয়োজনে টেক্সট পড়াবো, অসুবিধা কিছু নেই। কিন্তু তোমরা গ্রামারের বিষয়গুলো আমার কাছে একটু ভালো করে শিখে নাও, ঠিক আছে? তোমরা তোমাদের, হ্যাঁ, সবাইকে সবাইকে হ্যাঁ হ্যাঁ স্যার বলার দরকার নেই, এক আধজন বললেই হবে। যদি কিছু অসুবিধা হয় তখন সাউন্ড অন করে রাখবে। তোমরা যদি সবাই সাউন্ড করে রাখো, ভালো ক্লাসটা শোনা যাবে না, আর রেকর্ডিংটাও ভালো হবে না। আমার কথাটা শোনো, যারা বিশেষ দরকারে বা কোনো প্রশ্ন থাকলে তোমরা মাইক্রোফোন অন করে কথাটা বলবে, দিয়ে সঙ্গে সঙ্গে অফ করে দেবে। কারণ সাউন্ড ক্যাচিং হলে রেকর্ডিং ভালো হবে না, নয়েজি রেকর্ডিং হবে, ঠিক আছে? আর তোমরা বন্ধুবান্ধব সবাইকে বলবে এই গুগল মিটে ক্লাসটা হচ্ছে, জয়েন করার জন্য। এখন যা পরিস্থিতি, তো রেগুলার ক্লাস হওয়ার কোনো সম্ভাবনা এখন কিছুই নেই। তো সেই হিসাবে যতটা করা যায় আমরা চেষ্টা করব। হুম, ঠিক আছে। আচ্ছা, তোমরা গ্রামারের তোমাদের টেক্সট কেউ নেন? কোনো স্যার পড়া নিচ্ছেন বা হচ্ছে? টেক্সট কেউ কোনো স্যার নিচ্ছেন? হ্যাঁ, কোনো স্যারই কোনো দিন নেয়নি এই এই সময়ে? আচ্ছা, স্যার আমি প্রাইভেটে, না না, প্রাইভেটের কথা বলছি না, আমাদের স্কুলের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা কেউ কোনোভাবে ক্লাস নেননি? আমি গ্রামারে 2-3টে হোয়াটসঅ্যাপে অডিও পাঠিয়েছিলাম। হ্যাঁ, সেটা প্রায় মাসখানিক আগেটাকে, সেটা কেউ শুনেছ ওই অডিওগুলো? নাম্বারের ওপরে, প্রোনাউনের ওপরে কেউ শুনে? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, আমি চেষ্টা করব তোমাদেরকে টেক্সটটাও দেখানোর জন্য। তো তোমরা যদি বলো কোন একটা লেসন পড়াতে, না হলে আমি আজকে রাখো, বা তোমরা বলো কোন লেসনটা পড়তে চাও। আর না হলে গ্রামারের বিষয়টা একটু ভালো করে জেনে নেওয়া দরকার আছে, কারণ গ্রামারটা নর্মালি অনেকেই পড়ায় না, বুঝতে অসুবিধা হয়। ফোন বন্ধ করো, সব রেকর্ডিং হচ্ছে কিন্তু। রবীন দাস, তোমার বাড়ি কোথায়? সব ফোন সাইলেন্ট রাখো। ফোন সাইলেন্ট রাখো সব। এই মাইক্রোফোন বন্ধ করো, রবীন দাস মাইক্রোফোন বন্ধ করো। রবীন দাস মাইক্রোফোন বন্ধ করো। কিসের আওয়াজ আসছে? রবীন দাসকে আমি কিন্তু আউট করে দিলাম। ও ফোন অফ করছিল না বলে ওকে আউট করে দিয়েছে। রবীন দাস, আবার জয়েন করো। তোমরা খুব প্রয়োজন ছাড়া কে ফোন করছেন দেখো? হ্যাঁ,
লিংক পাঠানো হয়ে গেছে, লিংক পাঠানো হয়ে গেছে, দেখুন সবাই জয়েন করছে, আপনি দেখুন লিংক হোয়াটসঅ্যাপে লিংক পাঠিয়েছি, ও সবাই আসছে। আপনারও কিছু প্রবলেম আছে নিশ্চয়ই, সবাই তো আসছে। এখন 13 জন স্টুডেন্ট জয়েন করেছে, সব পরপর জয়েন করছে। আমি তো লিংক পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে গ্রুপে। ক্লাস 5-এর তো, হ্যাঁ হ্যাঁ, আমি তো এই তো সবাই জয়েন করছে, তো এই তো 14 জন জয়েন করেছে। আপনাদের কিছু প্রবলেম আছে, সবাই জয়েন করছে, আপনাদের কিছু প্রবলেম আছে। দেখতে পাচ্ছেন? শোনো, তোমাদের মুখ আমার এখন দেখার দরকার নেই, তোমরা দেখতে পাচ্ছেন? সবাইকে আমার দেখার দরকার নেই এখন, তোমরা সব বন্ধ রাখো। ব- বে- আমাকে তো দেখতে পাচ্ছ, তোমাদের দেখার এখন আমি দেখবো না, দেখার দরকার নেই। তোমরা অডিওটা যাতে ভালো হয়, নেট থাকে সেটা দেখো, ঠিক আছে? অডিও সব বন্ধ রাখো, প্রয়োজন ছাড়া অডিও খুলবে না। আর ঘরে যেন কোনো শব্দ না হয়, অডিও বন্ধ রাখো। এই রবীন্দ্র অডিও খুলে রেখেছো, তুমি অডিও বন্ধ করো, তোমার জন্য প্রবলেম হচ্ছে, তোমাকে আমি আউট করে দেবো। রবীন্দ্র দাস, তুমি অডিও বন্ধ করো, তোমার ওখান থেকে এবারে ঠিক আছে। যে অডিও খুলে রাখবে তাকে আমি আউট করে দেবো কিন্তু এখান থেকে। এগারোটা বেজে গেছে, আমি ক্লাস শুরু করব এখন। আচ্ছা, হ্যাঁ দেখো, আমরা গ্রামারের যে বিষয়ে আলোচনা করব। এই রনিতার তুমি বন্ধ করো, আমাকে তো দেখতে পাচ্ছ, তোমাদের দেখার আমার এখন দরকার নেই। আমি স্ক্রিন শেয়ার করলে তোমরা যেমন দেখবে। শোনো, আমরা গ্রামারের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমি বলছি যে উই আর ট্রাইং টু লার্ন ইংলিশ। ইংলিশ ইজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ আ মোস্ট ইম্পর্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ অফ কমিউনিকেশান। কেউ মাইক্রোফোন খুলে রাখবে না, সাউন্ড যেন না আসে, এখানে রেকর্ডিং গন্ডগোল হবে। আর সব রেকর্ড, কে মাইক খুলে রেখেছে আমি দেখতে পাচ্ছি কিন্তু, আর সব আমি ধরে ফেলবো, সমস্ত রেকর্ডিং হয়ে থাকছে। কেউ মাইক্রোফোন খুলবে না, কথা শুধু ইম্পর্টেন্ট কথা বলার জন্য মাইক খুলবে। শোনো, তাহলে ইংলিশ ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ, ইট ইজ ইন্টারন্যাশনালি ইম্পর্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ অফ কমিউনিকেশান, অর্থাৎ আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ যোগাযোগের ভাষা। দিস ইজ আওয়ার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের একটা দ্বিতীয় ভাষা। আওয়ার মাদার টাং ইজ মোস্ট অফ আস, উই হ্যাভ দি মাদার টাং বেঙ্গলি, বাট ইংলিশ ইজ আওয়ার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, বাট ইট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ and we should learn this language very much, very well. And what should we do to learn this language properly? কি আমাদের করা উচিত এই ভাষাটাকে সুন্দরভাবে শেখার জন্য, সেটাই আমাদের মূল বিষয়। একটু আলোচনা করে তারপরে আমরা গ্রামারের ওই বিষয়টাতে আসব। তো ল্যাঙ্গুয়েজ, পারপাস অফ ল্যাঙ্গুয়েজ ইজ কমিউনিকেট, অর্থাৎ একটা ভাষা শেখার উদ্দেশ্যে যোগাযোগ স্থাপন করা, মনের ভাব প্রকাশ করা, টু এক্সপ্রেস আওয়ার আইডিয়াস, আমাদের মনের ভাব বা থটকে প্রকাশ করা। দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ দেখো, ল্যাঙ্গুয়েজটা যে আমরা যেই কথা বলছি, বাংলা ইংলিশ মিশিয়ে আমি কথা বলছি, তো এটা যেমন মানে ভাষা বলা হয়, ভাষাটা আবার প্রকারভেদ থাকতে পারে। আবার বডি অলসো টক্স, অর্থাৎ যেটাকে বডি ল্যাঙ্গুয়েজ বলা হয়। হ্যাঁ, সেই জন্য আবার দেখো সাউন্ড দিয়েও কোনো কিছু বোঝানো হয়। দ্যাট মিনস আই ওয়ান্ট টু মিন দ্যাট দেয়ার আর ভেরিয়াস মোডস অফ কমিউনিকেশান, অর্থাৎ যোগাযোগের অনেক মাধ্যম আছে, তার মধ্যে ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট মিডিয়াম অফ কমিউনিকেশান। যোগাযোগের অনেক মাধ্যম আছে, তার মধ্যে ভাষা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। সাউন্ড দিয়ে আমরা, লাইট দিয়ে কোনো কিছু বোঝাতে পারি, কমিউনিকেট করতে পারি, বাট ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট মোড অফ কমিউনিকেশান। ভাষা হচ্ছে যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। তো সেই হিসাবে আমরা একটা জিনিস জানব যে ভাষাটা ভালো করে শিখতে হবে, এবং মাতৃভাষাটা আমাদের শেখাতে খুব একটা
আমরা শিখে ফেলি, বাড়িতে কথা শুনে শুনে মাতৃভাষা আমরা অটোমেটিক্যালি শিখে ফেলি। কিন্তু বিদেশি ভাষা বা আমাদের মাতৃভাষা নয় এমন কোনো ভাষা শিখতে আমাদের কিন্তু মানে একটু অসুবিধা হয়। উই শুড টেক কেয়ার অফ লার্নিং এনি আদার ল্যাঙ্গুয়েজ আদার দ্যান মাদার টাং। মাতৃভাষা ছাড়া অন্য যে কোনো ভাষা শিখতে আমাদের একটু সমস্যা হয়। অ্যান্ড ইংলিশ ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ অফ কমিউনিকেশান। দিস ইজ ইন্টারন্যাশনালি ইম্পর্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ অফ কমিউনিকেশান। আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ যোগাযোগের ভাষা হচ্ছে ইংলিশ। ইফ ইউ নো ইংলিশ প্রপারলি ইউ উইল বি এবল টু কমিউনিকেট থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। যদি তুমি ইংলিশ ভালো করে জানো তাহলে কি হবে, তুমি সারা পৃথিবীর সবার সঙ্গে কম বেশি যোগাযোগ করতে পারবে। বাট ইফ ইউ ডোন্ট নো ইংলিশ প্রপারলি ইউর মোড অফ কমিউনিকেশান উইল বি ক্রিপেলড। অর্থাৎ তোমার যোগাযোগের যে মাধ্যমটা বা উপায়টা বা ক্ষমতাটা সেটা কিন্তু লিমিটেড হয়ে যাবে, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে, ভালো করে বলতে পারবে না। সো উই শুড গিভ টু মাচ এমফাসিস বা ইম্পর্টেন্স অন লার্নিং ইংলিশ। তাই আমাদের ইংলিশ শেখার উপরে আমাদের কিন্তু খুব গুরুত্ব দেওয়া উচিত। এখন ইংলিশ শিখতে গিয়ে এত কথা আসছে কেন না, ইংলিশ শিখতে গিয়ে এত কথা আসছে বিকজ ইট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দি ইংলিশ, ইংরেজ জাতির ভাষা। অ্যান্ড দিস ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাজ সাম ফিচার্স দ্যাট হেল্পস আস টু communicate, and there is the difficulty of teaching this language. এই ভাষাটা শেখা বা শেখানোর অনেক সমস্যা আছে, যার ফলে আমরা কিন্তু অনেককেই স্টুডেন্ট লাইফ বা ছাত্রজীবন পার করেও এই ভাষাতে সবগুলো দক্ষতা অর্জন করতে পারি না। উই আর আনএবল টু অ্যাচিভ অল দ্য স্কিলস অফ দ্য ল্যাঙ্গুয়েজ। এই ভাষাটা যে দক্ষতা সেটা সবটা শিখতে পারি না। এইখানে একটা কথা বললাম, অল দ্য স্কিলস অফ দ্য ল্যাঙ্গুয়েজ। ভাষা শিক্ষার 4টে দিক আছে। তোমরা মনে হয় কেউ এটা জানো না ভালো করে, যদি জানো কেউ সে বলতে পারো যে ভাষা শিক্ষার 4টে দিক আছে। অর্থাৎ আমি যে কোনো ভাষা শিখেছি বা জানি মানে কি, মানে 4টে দিক আছে। কি 4টে দিক? তোমরা যাদের খাতা আছে তারা নোট করতে পারো যে ভাষা শিক্ষার 4টে দিক মানে কি না, তুমি ওই ভাষাটা ভালো করে পড়তে পারবে, রিডিং স্কিল যাকে বলা হয়। তোমার কোশ্চেনের মধ্যে কোশ্চেন ব্যাংক কিনে থাকলে দেখবে কোশ্চেনে আছে রিডিং স্কিল, ঠিক আছে? আর কি না, লিখবে খাতা এটা 4 স্কিলস অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং। আমি তোমাদের স্ক্রিন শেয়ার করছি। স্ক্রিন শেয়ার মানে হচ্ছে এখন আমার মুখ হয়তো দেখতে পাবে না তোমরা এটা করবে, দেখবে আমি স্ক্রিনে কিছু লিখবো সেটা দেখতে পাবে তোমরা। দেখতে পাচ্ছ? কেউ একজন বলবে আমাকে দেখতে পাচ্ছ কিনা? ঠিক আছে, আর বলতে হবে না। হ্যাঁ স্যার। আর বলতে হবে না। ইংলিশ ক্লাস হচ্ছে আমাদের। আমি নারায়ণচন্দ্র রাউত তোমাদের ইংলিশ ক্লাস নিচ্ছি। এখন আমাদের বিষয় কি, আমরা একটা প্রাইমারি আলোচনা করছি ভাষা শিক্ষা সম্পর্কে। 4 ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমাদের বিষয় এই মুহূর্তে। তো 4 স্কিলস অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং, এটা একটু জেনে রাখো। 4 স্কিলস অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং, ভাষা শিক্ষার 4টে দিক। এই কথাটার মানেটা কি এটা তোমরা খাতায় লিখবে।
ভাষা শিক্ষা চারটে দিক কি কি? ভাষা শিক্ষার চারটে দিক কি কি সেটা আমরা বোর্ডে, 1 নম্বর হচ্ছে কি না হচ্ছে এক নম্বর হলো রিডিং স্কিল। 2 নম্বর হচ্ছে স্পিকিং স্কিল। 3 নম্বর হচ্ছে লিসনিং স্কিল। আর 4 নম্বর হচ্ছে রিডিং, স্পিকিং, লিসনিং, রাইটিং স্কিল। তাহলে এই চারটে স্কিল অর্থাৎ পড়ার দক্ষতা, কথা বলার দক্ষতা, শুনে বোঝার দক্ষতা, আর লেখার দক্ষতা। এই চারটে দক্ষতা হচ্ছে যে কোনো ভাষা শিক্ষার 4 স্কিলস অফ লার্নিং এনি ল্যাঙ্গুয়েজ। দেখে নাও ভালো করে। স্যার 1 নম্বরটা হ্যাঁ, এই তো সব দেখতে পাচ্ছি, আমি ছোট করে দিয়েছি, দেখে নাও। ঠিক আছে? তাহলে 4 স্কিলস অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং কি না, ভাষা শিক্ষার চারটা দিক কি কি হলো না, রিডিং স্কিল, স্পিকিং স্কিল, লিসনিং স্কিল, রাইটিং স্কিল। হ্যাঁ, আমরা যে ইংলিশ ভাষা বা যে কোনো ভাষা শিখবো তখন এই চারটে স্কিল যদি আমাদের মানে মানে বাড়ে বা বাড়তে থাকে তাহলে জানবো আমাদের পড়াটা ঠিকঠাক হচ্ছে। যাই হোক, যে স্কিলই হোক সেখানে কি হয় না, বাক্য ব্যবহার হয়, মোর অ্যান্ড লেস, কম বেশি বাক্য ব্যবহার হয়, এবং সেই বাক্য ব্যবহারের জন্য আমাদের কি দরকার, সঠিকভাবে বাক্য ব্যবহারের জন্য আমাদের গ্রামাটিক্যাল নলেজ থাকা দরকার। যদি মাতৃভাষা হতো তাহলে আমাদের গ্রামার না শিখলেও আমরা কথা বলতে পারতাম, শুনে বুঝতে পারতাম। কিন্তু মাতৃভাষার ক্ষেত্রে রিডিং স্কিল আর রাইটিং স্কিল করার প্রবলেম ছিল বা আছে, বুঝতে পেরেছ? কিন্তু বিদেশি ভাষার ক্ষেত্রে কি হয় যে যদি তুমি ভাষাটা না শেখো তাহলে তুমি কথাও বলতে পারবে না, শুনেও বুঝতে পারবে না, পড়তেও পারবে না, আর লিখতেও পারবে না। সেই জন্য আমাদের কিন্তু ভাষার, যে কোনো ভাষার যে বর্ণ সেগুলো শেখার দরকার আছে। তারপরে শব্দ শেখার দরকার আছে, হ্যাঁ, সেইগুলো পড়াশোনার দরকার আছে, এবং পড়তে পড়তে কী হবে না, তোমার ভেতরে সেই দক্ষতাগুলো চলে আসবে। তোমরা যেহেতু ছোট, প্রাইমারি থেকে হাই স্কুলে সবে এসছো, তোমাদের ক্ষেত্রে ইংলিশের যে দক্ষতা ততটা আশা করা যায় না। কেউ কেউ হয়তো ভালো পারো, সেটা আলাদা জিনিস, কিন্তু অধিকাংশই একটু দুর্বল থাকো, আমরা জানি। সেজন্য আমরা চেষ্টা করব বর্তমান পরিস্থিতিতে যতটা পারা যায় ইংলিশটাকে শেখার জন্য। তো যেহেতু আমাদের বিষয় হচ্ছে ইংলিশ গ্রামার, তো সেই জন্য আমরা বেশি কথা না বলে আমরা একটা জিনিসের উপর ফোকাস করবো। আজকে ক্লাসটা এমনি সাধারণ আলোচনা না করে একটা বিষয়ে ফোকাস করব, সেটা হচ্ছে যে ভার্বের ব্যবহার। হ্যাঁ, ভার্বের ব্যবহার অর্থাৎ আমরা
আমরা যে কোনো ভাষার ক্ষেত্রে হ্যাঁ ক্রিয়াপদটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস। ভার্ব হলো বাক্যের হৃৎপিণ্ড। আমাদের শরীরের হৃৎপিণ্ডই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। হার্ট অর হৃৎপিণ্ড ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার বডি। সিমিলারলি ভার্ব ইজ দ্য হার্ট অফ আ সেন্টেন্স। এই কথাটা তোমরা লিখে রাখতে পারো। হ্যাঁ, ভার্ব ইজ দ্য heart of a sentence. In most cases verb is the heart of a sentence. একটা বাক্যের হ্যাঁ হার্ট হচ্ছে কি না ভার্ব হচ্ছে বাক্যের হার্ট। সেই হার্টটা যদি আমরা ভালো করে না জানি তাহলে হার্টটা যদি ভালো না, হার্ট অসুস্থ হলে সারা শরীর অসুস্থ হয়ে যাবে। ঠিক আছে, সেই ভার্ব নিয়ে আমাদের গ্রামার ক্লাসের প্রথম আলোচনা হবে। কেমনভাবে আমরা ভার্বকে জানবো, ভার্বকে শিখবো, ভার্বের ফর্ম জানবো, ভার্বের ফর্ম ব্যবহার করে কেমন করে আমরা বাক্য তৈরি করব, বা ভার্বের কি গুরুত্ব রয়েছে সেই সম্পর্কে আমাদের ধারণাটা বা আইডিয়াটাকে ক্লিয়ার করে নেব। উই শ্যাল মেক আওয়ার আইডিয়া অ্যাবাউট ভার্ব ভেরি ক্লিয়ার। হোয়াট আর দ্য ফর্মস অফ ভার্ব, how verb should be used to make a sentence, and these are the main topics of our discussion. Verb is the most important part, we have already mentioned. আমরা ইতিমধ্যে বলেছি যে ভার্ব হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু ভার্ব এটা বোঝার আগে আমরা ভার্বটা এলো কোত্থেকে সেটা একটু জেনে নেব। ভার্বটা কোথা থেকে এসছে না, ভার্ব কথাটা এসছে কোথা থেকে না, ইংলিশে বা যে কোনো ভাষাতে হাজার হাজার লক্ষ লক্ষ শব্দ ব্যবহার হয়। কিন্তু সেই শব্দগুলোকে আমরা লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি শব্দ থাকতে পারে, কিন্তু শব্দগুলোকে গ্রামারিয়ানরা অর্থাৎ যারা ব্যাকরণবিদ বা গ্রামারিয়ান তারা কিন্তু এমন একটা সিস্টেম তৈরি করেছে, যত শব্দই হোক না কেন তাকে কিন্তু আটটা ভাগের বা গ্রুপে ভাগ করে দেওয়া যায়। অর্থাৎ যে কোনো নতুন শব্দ যদি তৈরিও হয় সেটা কিন্তু কোনো একটাই 8 ভাগের মধ্যে ফেলে দেওয়া যায়। সেই 8 ভাগকে বলে, অনেকেই জানো, পার্টস অফ স্পিচ। হ্যাঁ, ভার্ব ইজ ওয়ান অফ দ্য 8 টাইপস অফ পার্টস অফ স্পিচ ইন ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারে 8 রকমের পার্টস অফ স্পিচের মধ্যে একটি হলো ভার্ব। ভার্ব কাকে বলে? ভার্ব হচ্ছে, ভার্বকে বাংলায় আমরা বলি ক্রিয়াপদ। ভার্বকে বাংলায় বলে ক্রিয়াপদ। যারা এখনও ভালো করে জানো না এটা তারা অবশ্যই জেনে নেবে। জানাটা উচিত, সবাই অনেকেই জানে, কিন্তু আমি ধরে নেবো জানো না হয়তো অনেকেই, 2-1 হলেও জানো। ক্রিয়াপদ, এই ভার্ব ইজ ওয়ান অফ দ্য 8 টাইপস অফ পার্টস অফ স্পিচ। ভার্ব হচ্ছে 8 রকমের পার্টস অফ স্পিচের মধ্যে একটি। এর দ্বারা কোনো কাজ করা বোঝায়, এবং এর বিভিন্ন রকম ফর্ম থাকে। সেই ফর্মগুলো ব্যবহার করেই আমাদের বাক্য তৈরি করতে হয়, বিভিন্ন রকম বাক্য তৈরি করতে হয়। আচ্ছা, ভার্বের মেন অংশে যাওয়ার আগে আমরা ভার্বের একটু টাইপ জেনে নেব। যেমন ধর, সেটা কেন আমরা করব সেটা আমি একটু আলোচনা করে দিচ্ছি। দেখো, ভার্ব তো বললাম, জানলাম 8 রকমের পার্টসের মধ্যে একটি, এবং ভার্বের দ্বারা, কোনো ভার্বের দ্বারা কি হয় না কাজ করা বোঝায়। তো যেমন একটা আমরা বাক্য করি, আই অ্যাম আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র। এই একটা বাক্য, এটা একটা ভার্ব আছে। আই হ্যাভ আ স্কুল ব্যাগ, এটা একটা বাক্য। আই ওয়াজ আ বেবি, আমি একটা শিশু ছিলাম, এটা একটা বাক্য। আই রিড ইংলিশ, আমি ইংলিশ পড়ি। সি গোজ টু স্কুল, দে আর রিটার্নিং ফ্রম স্কুল। এই যে এতগুলো বাক্য আমি লিখলাম, প্রত্যেকটা বাক্যে দেখো ভার্ব আছে, এবং সেই ভার্বগুলো কিন্তু সব একরকম নয়, আলাদা আলাদা। প্রত্যেকটা বাক্যের ভার্ব দেখো। এখানে কি আছে? এখানে আছে কি না অ্যাম, এখানে কি আছে না হ্যাভ, এখানে কি আছে না ওয়াজ,
এখানে কি আছে না রিড, এখানে কি আছে না গোজ, এখানে কি আছে না আর রিটার্নিং। প্রত্যেকটা বাক্যে ভার্ব রয়েছে, কিন্তু দেখো এখানে অ্যাম ভার্ব ব্যবহার হয়েছে, এখানে হ্যাভ ভার্ব ব্যবহার হয়েছে। হ্যাঁ, এখানে ওয়াজ, এখানে রিড, এখানে গোজ, এখানে রিটার্নিং। হ্যাঁ, তেমনিভাবে এই প্রত্যেকটা ভার্বের হ্যাঁ গুরুত্ব বা যে ওয়েট যদি আমরা বলি বোঝানোর জন্য, তাহলে সেটা কিন্তু এক নয়। হ্যাঁ, ধরো আই অ্যাম ওয়াচিং আ লাইভ ক্লাস নাও। আমি এখন একটা লাইভ ক্লাস হ্যাঁ দেখছি। এই যে বাক্যটা দেখো, এখানে আই অ্যাম আ স্টুডেন্ট, এখানে একটাই ভার্ব অ্যাম, আর এখানে কিন্তু ভার্ব বলতে দুটো অংশ আছে, অ্যাম ওয়াচিং। হ্যাঁ, এই অ্যাম ওয়াচিং ভার্বটা কিন্তু আমাদের লক্ষ্য করার বিষয়। এখানে অ্যামটা হচ্ছে, এত লেটে জয়েন করলে কি করে হবে, এত লেটে জয়েন করবে না। এই দেখো, এই যে আই অ্যাম ওয়াচিং, এখানে অ্যামটা হচ্ছে অ্যাম ওয়াচিং ভার্ব। তোমরা ভালো করে বুঝে নাও, ভার্ব মানে কিন্তু সবসময় একটা হবে তা নয়, ভার্ব মানে দুটো পার্ট থাকতে পারে। এই পুরোটা একটা ভার্ব, পুরোটা ভার্ব, কিন্তু এই অ্যামটা কিন্তু একটা অংশ। আমি এটাকে আলাদা করে দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, এটা হচ্ছে হেল্পিং ভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব। এখন আমি যেটা বলতে চাইছি, একটা ভার্ব মানে কিন্তু একটা বাক্যে একটা ভার্বের মধ্যে একটা পার্ট থাকতে পারে, একাধিক পার্টও থাকতে পারে। এই সবগুলো হ্যাঁ এই অবধি দেখো, প্রথম 5টা বাক্যের মধ্যে প্রত্যেকটাকে কিন্তু একটা করেই ভার্ব আছে, কিন্তু শেষের দুটো বাক্য দেখো দুটো পার্ট আছে। আমি আরও একটা বাক্য লিখছি, দেখো আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করেছি। এখানে দেখো হ্যাঁ দুটো পার্ট হচ্ছে, একটা হচ্ছে হ্যাভ, একটা হচ্ছে ডান। হ্যাঁ, আবার একটা আই ধরো, আই ডু নট ড্রিঙ্ক টি, আমি চা পান করি না। এই যে বাক্যটা, এখানেও দেখো, এখানে ভার্ব মানে কিন্তু অ্যাকচুয়ালি হ্যাঁ দুটো অংশ রয়েছে। নটকে ধরে নিতে পারি আমরা, এখানে একটা ভার্ব পার্ট আছে, আর নটটা ধরা যায় না, ধরে এখানে দুটো পার্ট আছে। তাহলে দেখো এইগুলোর ক্ষেত্রে আমরা কি দেখছি না, দুটো করে পার্ট রয়েছে। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাইছি, ভার্ব মানে কিন্তু তোমার সবসময় জানবে হ্যাঁ একটা পার্ট নয়, হ্যাঁ একটা থাকতে পারে, একাধিক থাকতে পারে। তাহলে এই লাস্টের তিনটে বাক্যে অ্যাম, হ্যাভ, ডু এগুলো হেল্পিং ভার্ব, আর হোলদেগুলো হচ্ছে মেন ভার্ব। আর এটার ক্ষেত্রেও তাই আছে, একটু সরি। হ্যাঁ, এই লাস্টের 4টে বাক্যে আমরা কি দেখতে পাচ্ছি না, ভার্ব বলতে বাক্যে দুটো পার্ট রয়েছে। একটা মেন ভার্ব পার্ট হলদে কালার যেগুলো, আর যেগুলো রয়েছে মানে হালকা ব্লু রয়েছে, হ্যাঁ সেগুলো হচ্ছে হেল্পিং ভার্ব। তাহলে এইখান থেকে আমরা এই আলোচনাতে কি বুঝলাম, ভার্বের দুটো ভাগ, হেল্পিং ভার্ব আর মেইন ভার্ব। এইটা আমরা একটু মনে রাখবো। অনেকভাবে ভার্বের ভাগ হয়, তার মধ্যে দুটো পার্ট হচ্ছে, একটা হচ্ছে ওয়ান পার্ট ইজ, 1 নম্বর হচ্ছে হেল্পিং ভার্ব, আর একটা 2 নম্বর হচ্ছে মেইন ভার্ব। হেল্পিং ভার্বকে একটা কঠিন কথায় বলে, সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, AUXILIARY, অক্সিলিয়ারি ভার্ব। ঠিক আছে, এটাকে বলে অক্সিলিয়ারি ভার্ব। তাহলে ভার্ব দু রকম, এখানে এটা আমাদের বিষয় হচ্ছে টাইপস অফ ভার্ব। ওয়ান ইজ হেল্পিং ভার্ব, লেটে ঢুকবে না এইভাবে। 23 মিনিট ক্লাস হয়ে গেল, আর এখন সব ঢুকছে, 11টার টাইম দিয়েছিলাম। তাহলে এই যে তাহলে হেল্পিং ভার্ব একটা,
টাইপ, হ্যাঁ হেল্পিং ভার্ব একটা টাইপ, আর একটা হচ্ছে মেন ভার্ব আর একটা টাইপ। ঠিক আছে, ভার্ব আর অফ টু টাইপস। যে জিনিসগুলো পড়ানো হচ্ছে, যারা পারবে লেখো, বেশি বোঝার দিকে নজর দাও। হ্যাঁ, কারণ হচ্ছে একসাথে লেখা একসাথে বোঝা এটা সমস্যা আছে। তোমরা ইউটিউবে সব এগুলো পেয়ে যাবে, আমার নামে নারায়ণচন্দ্র রাউত নামে ইউটিউব আছে, ওখানে পেয়ে যাবে সবাই। হ্যাঁ, ওখানে এইটার রেকর্ডিংটা পেয়ে যাবে, তোমরা ওখান থেকে দেখে নেবে, আস্তে আস্তে করে লিখবে। তখন আগে বোঝো। তাহলে এতক্ষণ আমি কি বোঝালাম? বাক্যের মধ্যে অবশ্যই ভার্ব থাকে। ভার্ব হলো বাক্যের হৃৎপিণ্ড। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। আর ভার্ব হচ্ছে সাধারণত দুরকম হয়, বিভিন্নভাবে ভার্বের ভাগ হয়। তার মধ্যে একটা আছে হেল্পিং ভার্ব, মেন ভার্ব, যেটা তোমাদের জানা এখন খুব দরকার। হ্যাঁ, তবে বাক্যের মধ্যে একটাই ভার্ব থাকলে সেটাই তখন মেন ভার্ব। দেখো, আই অ্যাম এ স্টুডেন্ট, এই বাক্যটাতে অ্যাম কিন্তু মেন ভার্ব, কিন্তু আই অ্যাম ওয়াচিং এ লাইভ ক্লাস নাও, এখানে অ্যাম কিন্তু হেল্পিং ভার্ব। এই তফাৎটা আমাদের জেনে নিতে হবে। তাহলে একটা বাক্যের মধ্যে যখন বি ভার্ব, হ্যাভ ভার্ব এরা সব একা একা থাকে, তখন সেটাই মেন ভার্ব। আবার ওই ভার্বগুলো যখন অন্য ভার্বের সঙ্গে থাকে, তখন সেটা হচ্ছে হেল্পিং ভার্ব। এইটা আমরা ভালো করে জেনে নেব। হেল্পিং ভার্বস আর দোজ ভার্বস দ্যাট হেল্প টু মেক দ্য কমপ্লিট ভার্ব অফ এ সেন্টেন্স। হ্যাঁ, সাহায্যকারী ক্রিয়া। হেল্পিং ভার্বের বাংলা হচ্ছে, যারা জানো না তাদের জন্য একটু লিখে দিচ্ছি আমি, সাহায্যকারী ক্রিয়া। হেল্পিং ভার্বের বাংলা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। ঠিক আছে, আর মেন ভার্বের বাংলা হচ্ছে প্রধান বা মূল ক্রিয়া। প্রধান বা মূল ক্রিয়া। আচ্ছা, টাইপস অফ ভার্ব আমাদের এখন আলোচনা হলো, এতক্ষণ টাইপস অফ ভার্ব নিয়ে আলোচনা হলো। হ্যাঁ, ঠিক আছে। কারো কিছু কোয়ারি আছে, কিছু প্রশ্ন আছে? এক আধজন বলো, সবাই মাইক খুলবে না। যার কিছু জানার আছে, কিছু বলতে চাইলে বলো। নো স্যার। ঠিক আছে, ওকে। এবারে আমরা এগোচ্ছি ফর্মস অফ ভার্ব। আর ইয়েস স্যার বলার জন্য মাইক খুলতে হবে না, মোটে মাইক খুলবে না দরকার ছাড়া। ফর্মস অফ ভার্ব। এবারে দেখো, ফর্মস অফ ভার্বস অর্থাৎ ক্রিয়াপদের রূপ। ক্রিয়াপদের রূপ। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার ডিসকাশন। আমাদের আলোচনার খুব গুরুত্বপূর্ণ এই অংশ হচ্ছে এই ফর্মস অফ ভার্ব। এইটা আমরা জানি না বলেই আমাদের কিন্তু নানা সমস্যা হয়। হ্যাঁ, এই ফর্মস অফ ভার্ব না জানলে মানে আমরা কিছু করতে পারবো না। তো একটা জিনিস বলি, দেখো তোমরা এখন বাড়িতে আছো। হ্যাঁ, এখন হচ্ছে পোশাক মানে কিন্তু স্কুল ড্রেস নয়, এখন পোশাক মানে কিন্তু নর্মাল ড্রেস, জামা প্যান্ট ইত্যাদি পরে আছো। হ্যাঁ, কিন্তু যখন তুমি স্কুলে আসবে, তখন দেখবে তোমাদের যে রূপটা, বাহ্যিক রূপটা একটা আলাদা, কারণ তোমরা তো স্কুল ড্রেস পরে রয়েছো। তা সেই স্কুল ড্রেস যে পরার অবস্থায় যে দেখতে যে অবস্থাটা, সেটাকে বলা হচ্ছে স্কুল ড্রেস যুক্ত রূপ। হ্যাঁ, আবার বাড়িতে যখন আছো তখন একটা রূপ, আবার খেলার মাঠে যখন আছো তখন একটা রূপ, আর স্নান করতে গেলে তো আর একটা রূপ হয়, সেটা আর বলার কারুর অপেক্ষা রাখে না। তো যাই হোক, এই যে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন রূপ ধারণ করি আমরা, ঠিক তেমনিভাবে ক্রিয়াপদও কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে, ভিন্ন ভিন্ন কাজের সময় বোঝানোর জন্য। এই জিনিসটাই হচ্ছে আসল জায়গা। যেটা জানলে পরে বাক্য তৈরি করা কোনো ব্যাপারই হবে না আমাদের কাছে। হ্যাঁ, ফর্মস অফ ভার্ব বলতে আমি যেটা বলতে চাইছি কি না, একটা ভার্বের একাধিক ফর্ম থাকতে পারে। হ্যাঁ, একাধিক ফর্ম মানে কি? একাধিক ফর্ম মানে অনেক ফর্ম থাকে, কিন্তু আমরা প্রধানত 4টে ফর্মকে আমরা একটু গুরুত্ব দেব। সেটা হচ্ছে কি না, প্রেজেন্ট ফর্ম। দেখো তোমরা খাতাতে লিখবে, লেখার এই ছকটা বানাও, খাতাতে ছকটা বানাও। ফর্মস অফ ভার্ব, সরি, প্রেজেন্ট ফর্ম,
পাস্ট ফর্ম প্রেজেন্ট, আচ্ছা স্যার পাস্ট পার্টিসিপল ফর্ম স্যার কি হলো? দরকার ছাড়া কথা কি বলো, কি বলছো বলো? এরকম ভাবে মানে হ্যাঁ, কে বলছো কি এইভাবে এইভাবে কি আমি স্যার কি বলছো বলো, প্রশ্নটা এই কি? এই ছক ছকটা তো বড়, এই দেখতে পাচ্ছ তো তুমি স্ক্রিনে, দেখো দেখতে। এইভাবেই ছকটা বানাবো। হ্যাঁ হ্যাঁ, ছকটা করো তোমরা, হুম, আমি তো দেখাচ্ছি তো, তুমি তো স্ক্রিনে দেখতে পাচ্ছ। আচ্ছা দেখো, তাহলে ফর্মস অফ ভার্বস, ফর্মস করে নাও। চারটে ফর্ম দেখানো হচ্ছে, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল আর প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, এই চারটে ফর্ম সাধারণত মানে বেশিরভাগ ভার্বেরই মানে সব ভার্বেরই কম বেশি থাকে। হ্যাঁ, প্রেজেন্ট ফর্ম, আচ্ছা দাঁড়াও, প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম আর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, এই চারটে ফর্ম হয়ে থাকে সাধারণত ভার্বে। এখন ক্লাসে ঢোকা কেন? হ্যাঁ দেখো, যেমন আমাদের পরিচিত ভাব গো, গোর পাস্ট ফর্ম কি না ওয়েন্ট, এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি না গন, আর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কি না গোয়িং। এই চারটে ফর্ম আমাদের কিন্তু মোর অ্যান্ড লেস সবাইকেই জানতে হবে, জানলে পরে আমাদের কাজ করতে পারো। গো, যেমন ধরো ইট, ইট খাওয়া, খাওয়া ছাড়া তো আর কিছু আমরা চলবে না। এট, ইটেন আর ইটিং। এখন এই যে দুটো আর আচ্ছা আর দু একটা লিখি। হ্যাঁ, এইরকম চার্ট তোমরা অনেক বইতেই পাবে। হ্যাঁ, বইতে থাকলে কি হবে, তোমরা শেখো না, সমস্যা হচ্ছে এটাই। হ্যাঁ, এবং ব্যবহারটা জানো না, সেটাই শেখানোটাই আমার মেন উদ্দেশ্য আমাদের। হ্যাঁ, এই প্রথম তিনটে ফর্ম অবশ্যই ভালো করে, এই লাস্ট ফর্মটা না করলেও চলে। এটা আইএনজি ফর্ম, কোনো প্রবলেম নেই, কিন্তু এই তিনটেকে মুখস্থ করতে হবে, এই তিনটেকে আমাদের ভালো করে মুখস্থ করতে হবে। হ্যাঁ, টেক, টুক, স্যার উপরেরটা তো হ্যাঁ এই যে এই তিনটেকে আমাদের ভালো করে মুখস্থ করতে হবে। এই লাস্টেরটা এমনিতেই হয়ে যাবে, ওই জন্য ওটা অনেক বইতেই দেওয়া থাকে না, কিন্তু আমরা এখন বোঝানোর জন্য একটু লিখছি। ঠিক আছে, এখন এখন এইগুলোকে ব্যবহার করে বাক্য তৈরির চেষ্টা করব আমরা, কেমনভাবে বাক্য তৈরি করা যায়। আচ্ছা আমরা একটু মানে দিয়ে বুঝে নিই, তাহলে সুবিধা হবে। গো মানে আমরা সবাই জানি কম বেশি, তবুও আমি লিখছি কেন না, বোঝানো, বিষয়টাকে বোঝো, এগুলো সহজ। তুমি বলো আমি তো সব জানি, সব জানলে হয় না, সব জানলে তো তাহলে মাস্টার হয়ে যাবে তুমি। ওয়েন্ট মানে হচ্ছে কি না, এইখানেই সমস্যা রয়েছে। ওয়েন্ট মানে কোনো বইতেই প্রায় দেওয়া থাকে না। হ্যাঁ, খুব কম বই। গিয়েছিলাম, এইখানে হচ্ছে বড় সমস্যা রয়েছে। হ্যাঁ, গিয়েছিলাম, তোমরা কিন্তু লিখবে গিয়েছিলাম, একটা মানে হয় না, গিয়ে ছিলি বা ছিলে। হ্যাঁ স্যার বাংলাগুলো তো লিখবো। হ্যাঁ লিখবে, পাস্টের বাংলাটা অবশ্যই লিখবে। স্যার সব করার বাংলা লিখবো। যে যেমন লেখা আছে ওটা লিখবে।
তিনটে, অন্তত তিনটে, আচ্ছা, স্যার। এবং এখানে আমি এটসেট্রা বলে বা বেরিয়ে যাচ্ছি, গিয়েছিলি, গিয়েছিলেন, আরও হতে পারে। এই একটা পাস্টের বাংলা কত রকম হয় সেটা তোমরা ভালো করে দেখো। এই এতগুলো লিখতে হবে বলে অনেক বইতেই প্রায় লেখাই থাকে না, প্রায় খুব নেই বললেই চলে। সমস্যা হচ্ছে এই জায়গায়, এইটা না থাকার ফলে স্টুডেন্টরা বা বাচ্চারা জানতেই পারে না পাস্ট ফর্মে আসল মানেটা কী। হ্যাঁ, গণের শুধু মানে হবে না, গোয়িংয়েরও সেই অর্থে আমরা ধরবো না। এই ব্যবহারটা ভালো করে শিখে নাও। তোমাদের যদি এখন প্রশ্ন করি আমি যাই ইংলিশ বলো, সবাই পারবে আই গো, কিন্তু যখন বলবো আমি গিয়েছিলাম ইংলিশ বলো, তখন কিন্তু মাথা চুলকাবে, নাহলে সমস্যা তৈরি করবে। হ্যাঁ, নানা রকমের ভুল করো তোমরা। তার কারণ হচ্ছে আমাদের এই শেখানোর একটা ডিফেক্ট রয়েছে, যে গো ভার্বের ফর্ম বা বাংলা মানে সবাই জানে, কিন্তু ওয়েন্টটাও সবাই জানে, কিন্তু ওয়েন্টের আসল মানেটা কি সেটা অনেকেই জানে না। হ্যাঁ, সেই কারণে সেইটা আমি তোমাদের বোঝানোর জন্য এই বিষয়টাকে উল্লেখ করছি, এখন খুব গুরুত্ব দিচ্ছি। তাহলে ওয়েন্ট মানে গিয়েছিলাম হতে পারে, গিয়েছিলে হতে পারে, গিয়েছিল হতে পারে। এমনকি গিয়েছিলেন, তিনি আমাদের বাড়িতে গিয়েছিলেন, এই কথাটা যদি এক্ষুনি জিজ্ঞাসা করা হয়, হ্যাঁ 90% স্টুডেন্ট ঠিক বলতে পারবে না। আমার বিশ্বাস তোমরা যদি আমার কথাকে মিথ্যা প্রমাণ করতে পারো, তাহলে আমি বলবো যে আমার অবজারভেশন ভুল, আমার টিচার হিসাবে অভিজ্ঞতা ভুল, কিন্তু আমি এটা দেখেছি। হ্যাঁ, দীর্ঘ কী বলে 20-25 বছর শিক্ষকতার থেকে দেখেছি যে এইটাই স্টুডেন্টদের কাছে সবচেয়ে বড় প্রবলেম। হ্যাঁ, ভার্ব ফর্ম অনেকেই জানে কিন্তু সেগুলো ব্যবহার করতে পারে না, এটাই হচ্ছে সমস্যা। ঠিক তেমনিভাবে ইট মানে খাওয়া, এটা আমরা সবাই জানি, প্রতিদিন আমরা খাই, এমন একটা জিনিস না খেলে হবে না। তো সেই খাওয়া কথাটা আমরা সবাই জানি, খাওয়া ইংলিশ হচ্ছে ইট, কিন্তু আমি ভাত খেয়েছি যদি প্রশ্ন করা হয় তখন কিন্তু সমস্যা হয়ে যায়। তাহলে ইটের মানে অনুরূপভাবে খেয়েছিলাম, খেয়েছিলে, খেয়েছিল, খেয়েছিলেন, খেয়েছিলি, সব রকম হতে পারে। হ্যাঁ, কিন্তু আমি একটা প্রশ্ন করেছি আমি ভাত খেয়েছি ইংলিশ বলো, এই খেয়েছির জন্য এই তিনটে ফর্মের মধ্যে কোনটা লাগবে, হ্যাঁ সেইটা আমাদের এখন জানবো, তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। ইংলিশ বাক্য করা, বাংলা থেকে ইংলিশ করা, ইংলিশ থেকে বাংলা করা কোনো সমস্যাই হবে না। এই জন্য আমি তোমাদের এই জিনিসটাকে আজকে প্রথম ক্লাসে গুরুত্ব দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তোমরা সবাই বুঝে নাও যতটা পারো, না বুঝতে পারলে এই ভিডিওটা ইউটিউবে দেওয়া থাকবে। হ্যাঁ, তোমরা বা তোমাদের এই গ্রুপে আমি লিঙ্ক দিয়ে দেবো, বারবার করে শুনবে, এই কথাগুলো বুঝলে দেখবে তোমার কাছে ইংলিশ বাক্য তৈরি করা জল ভাত হয়ে যাবে। আমি ভাত খেয়েছি এই বাক্যটা তৈরি করার জন্য, বা আমি স্কুলে গিয়েছি এই বাক্য। হ্যাঁ বলো, কি বলছো বলো। তোমার ইউটিউবের নাম কি? আচ্ছা ইউটিউবের নাম সেটা পরে আমার নাম দিয়ে আছে, নারায়ণ চন্দ্র রাউত আছে। আর তোমাদের অত চিন্তা করতে হবে না, আমি তোমাদের গ্রুপে, আমি ইউটিউবে যখন ছাড়বো তোমাদের গ্রুপে এই 5-এর গ্রুপে আমি ওর লিঙ্ক দিয়ে দেবো, তোমার ওইখান থেকে চলে যেতে পারবে, ঠিক আছে। আচ্ছা দেখো, আমি ভাত খেয়েছি, বন্ধ করো, আমি ভাত খেয়েছি এই ইংলিশটা করার জন্য এই যে ইটেন ফর্ম, এটা ভালো করে দেখো সবাই, আমি হাইলাইট করছি, এই ইটেন ফর্মটা ব্যবহার করতে হবে। আই হ্যাভ ইটেন। হ্যাঁ, আমি দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমি কিন্তু প্রথমে টেন্স ধরিনি, আমি কিন্তু ভার্ব ফর্ম ধরেছি। অর্থাৎ টেন্স শেখার আগে ভার্বের ফর্ম শিখতে হয়। হ্যাঁ, অ্যাজ অ্যান এক্সপিরিয়েন্স টিচার আই থিঙ্ক সো। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে ভার্ব ফর্ম শেখার পরেই টেন্সে আসা উচিত। কারণ আমি যখন টেন্স শেখাতে যাবো তোমাকে আমি সিম্পল প্রেজেন্টের বাক্য বলবো আই গো কি আই ইট, তারপরে যখনই পাস্ট বাক্য করতে যাব তখন কিন্তু এই পাস্ট ফর্ম লাগবে। হ্যাঁ, বা এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে গেলে এই ফর্মটা লাগবে। হ্যাঁ, আমি খাচ্ছি বলতে গেলে এই ফর্মটা লাগবে। তাহলে দেখেছো এই ফর্মটা তুমি টেন্স বোঝো না বোঝো, কিছু প্রেজেন্ট পাস্ট না বুঝলেও তোমাকে মেকানিক্যালি কিছু না বুঝেও শিখতে হবে। তারপরে যখন আমরা টেন্স করবো তখন দুটোর সঙ্গে কানেকশান হয়ে যাবে, অর্থাৎ টেন্সের নামের সঙ্গে এই ফর্মগুলোর কানেকশান করে দিলেই তোমার কেল্লা ফতে, অর্থাৎ বাক্য তুমি তৈরি করতে পারবে। তাহলে আমি ভাত খেয়েছি ইংলিশ কী হবে না আই হ্যাভ ইটেন রাইস। আমি ভাত খাচ্ছি কী হবে না আই অ্যাম ইটিং রাইস। যারা একটু একটু জানো বা শিখেছো তারা কিন্তু আমার কথাগুলো নিশ্চয়ই ভালো করে বুঝতে পারছো। যারা জানো না বা শেখোনি তারা কিন্তু ক্লিয়ার হওয়ার চেষ্টা করো। যদি কিছু প্রশ্ন থাকে তাহলে আমাকে আলাদা করে
মানে ক্লাসের শেষে বা এখনই পারলে পড়াশোনা করতে পারো, তখন আমি উত্তরগুলো দেবো। এখন আমি বোঝাচ্ছি, বুঝে নাও ভালো করে। তাহলে আমরা এতক্ষণ কি আলোচনা করলাম না, ফর্মস অফ ভার্বস। হ্যাঁ, তার আগে টাইপস অফ ভার্ব আলোচনা করেছি, এখন ফর্মস অফ ভার্ব। এখন এই মুহূর্তে আমি কি বোঝাচ্ছি না, যে এই ফর্মগুলোকে ব্যবহার করে কেমনভাবে আমরা বাক্য তৈরি করতে পারি। আমরা বাক্যের সব ভার্বের ফর্ম 4টে জেনেছি, প্রেজেন্ট, পাস্ট, আর পাস্ট পার্টিসিপল আর প্রেজেন্ট পার্টিসিপল। এই পার্টিসিপল কথাগুলো নতুন লাগতে পারে তোমাদের কাছে, এটা নতুন লাগুক, একটু একটু উঁচু ক্লাসে গেলে বুঝতে পারবে। এখন যা সাধারণভাবেই জানো, হ্যাঁ, যে এই গনকে পাস্ট পার্টিসিপল ফর্ম বলে, গোয়িংকে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বলে। ঠিক আছে, এইটুকু জানলে তোমাদের আপাতত কাজ চলে যাবে। আর একটু বড় হলে 6-7-এ গেলে তোমরা এগুলো ভালো করে তখন আবার জানবে যে অ্যাকচুয়ালি জিনিসটা কী। কেউ আলাদা করে শিখতেই পারে, সেটা পরের প্রশ্ন, কিন্তু নেওয়ার ক্ষমতা এখন তোমাদের নেই, আমাদের সিলেবাসেও এইগুলো সাধারণত বলা হয় না। তাহলে আমরা এখন বোঝাচ্ছিলাম যে কেমনভাবে আমরা বাক্য তৈরি করব এই ফর্মগুলো ব্যবহার করে। দেখো, এবার আমরা বাক্য তৈরিতে আসছি। আমরা ফর্ম শিখলেই হবে না, বাক্য তৈরি করতে হবে। আচ্ছা, আমি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করে করে বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, এখন আমি ইংলিশে লিখলাম, এই ভার্ব ফর্ম ব্যবহার করে বাক্য তৈরি বা ট্রান্সলেশন করার চেষ্টা করো। হ্যাঁ, বাংলা থেকে ইংলিশ বা ইংলিশ থেকে বাংলা, যা খুশি। আমরা প্রথমত যেহেতু বাঙালি, আমরা বাংলা বাক্য থেকেই। স্যার এটা লিখবো? হ্যাঁ, এটা তুমি পারলে লিখতে পারো। আগে আগে কি বোঝাচ্ছি শোনো। স্যার এটা লিখবো? পারলে লেখো। আমরা এদিকে বাংলা বাক্য দেব, হ্যাঁ, আর ওদিকে ইংলিশ বাক্য থাকবে। দেখো, এদিকটা আমাদের কোশ্চেন দিচ্ছি আর এদিকটা হচ্ছে আনসার। ঠিক আছে, প্রথমে ট্রান্সলেশনটা করি, তারপর বাক্য তৈরি করব। আমি খাই, একটা বাক্য। আমি ভাত খাই। তুমি রুটি খাও। সে রুটি খায়। সহজ, অবশ্যই পারা উচিত। হ্যাঁ, আমি খেয়েছিলাম। এগুলো লেখো তোমরা এই ছক মতো, যেমন লেখাচ্ছি। ছটা বাক্য লিখেছি। আমি খাই, আমি ভাত খাই, আমি রুটি খাই, তুমি রুটি খাও, সে রুটি খায়, আমি ভাত খেয়েছিলাম, আমি খেয়েছিলাম, আর আমি ভাত খেয়েছিলাম। সহজ, কোনো কঠিন কিছুই নেই। হ্যাঁ, আমি খাই ইংলিশ কি হবে? স্যার এই ট্রান্সলেশনটা তো পড়েছে। হ্যাঁ, আর একবার বলো। স্যার এই ট্রান্সলেশনটা তো পরীক্ষার পেপার। হ্যাঁ, থাকতেই পারে। স্যার এই ট্রান্সলেশনটা তো পরিবারেও পড়েছে। হ্যাঁ, ভালো তো, হতেই পারে, অসুবিধা কিছু নেই। দেখো, আমি খাই এর ইংলিশটা কি হবে? আই ইট। আই মানে আমি, ইট মানে খাওয়া, আমরা জানি। আমি ভাত খাই, শুধু আই ইটের সঙ্গে রাইসটা ইংলিশটা দিয়ে দেবো, আই ইট রাইস। তুমি রুটি খাও, তুমি খাও, তুমি ইংরেজি ইউ, খাওয়া ইংরেজি ইট। স্যার। হ্যাঁ, বলো স্যার বলো বলো। ক্লাসটা কি আপনি ইউটিউব চ্যানেলে দিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো। হ্যাঁ, দেখো, আগে বোঝো। ইউ ইট ব্রেড, সে রুটি খায়। হি ইটস ব্রেড,
এইখানে সবাই লক্ষ্য করো, তুমি খাও যখন বলেছিলে বলা হয়েছে তখন কিন্তু ইউ ইট বলা হয়েছে, কিন্তু যখন সে রুটি খায় বললো তখন একটা নতুন জিনিস এখানে দিয়ে দেওয়া হয়েছে, সেটা কি না এখানটায় একটা এস যোগ করা হয়েছে। এইটাই হচ্ছে একটা ইংলিশ গ্রামারের একটা ইম্পর্ট্যান্ট রুল বা খুব মারাত্মক রুল, যেটা মনে না রাখার ফলে স্টুডেন্টদের নানা রকম সমস্যা হয়। হ্যাঁ, এটাকে আমি একটা স্পেশাল নাম দিয়েছি, এটাকে বলেছি খতরনাক রুল বা মোস্ট ডেঞ্জারাস রুল অফ ইংলিশ গ্রামার। এইটা তোমরা লক্ষ্য করে রাখো, যখনই সে এসে গেল সঙ্গে সঙ্গে ইটস হয়ে গেল। এই হচ্ছে বাক্যটা, লক্ষ্য করো। আচ্ছা, পরে আমরা খতরনাক রুল নিয়ে আলোচনা করব। আমি খেয়েছিলাম, আই এট, আমি খেয়েছিলাম। দেখো, আমি খাই, আই ইট, আমি খেয়েছিলাম, এট। এইটা হচ্ছে তোমাকে ভালো করে লক্ষ্য করতে হবে, ভুললে চলবে না। যখনই বাংলা ক্রিয়াপদের সঙ্গে ছিলাম ছিল যোগ থাকবে, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের পাস্ট ফর্মের কথা মনে করতে হবে। দিস ইজ দ্য ইউজ অফ পাস্ট ফর্ম ইন ট্রান্সলেশন অর মেকিং সেন্টেন্স। এটাই হচ্ছে বা ট্রান্সলেশন করার জন্য বা বাক্য তৈরি করার জন্য আমাদের এদের মানে পাস্ট ফর্মে ব্যবহার। এবারে দেখো, যে আমি খেয়েছিলাম বলতে পারবে, সে আমি ভাত খেয়েছিলামটাও বলতে পারবে। তাহলে এটা কীরকম হবে? আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। দেখো, কোনো সমস্যা হবে না। আমার বিশ্বাস বা আমার অভিজ্ঞতা বা আমার যেটা লক্ষ্য করার মানে লক্ষ্য করার বিষয় বা দেখেছি, সেটা হচ্ছে যে স্টুডেন্টরা এই পাস্ট ফর্মের মানেটা ঠিকঠাক ক্লিয়ারলি জানে না বলেই সমস্যাটা হয়। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। এক্ষুনি যদি বলা হয় আমি একটি চিঠি লিখেছিলাম, তখন কি হবে? হ্যাঁ বলো বলো। স্যার একটা কি পাস্ট ফর্ম? হ্যাঁ পাস্ট ফর্ম। হ্যাঁ, পাস্ট ফর্ম। এটার উচ্চারণটা ভালো করে শিখে নাও। এটা উচ্চারণ হবে এট, এট। হ্যাঁ, অ্যাট নয়, অ্যাট বলে না এটাকে, এটাকে বলে এট। এ দিয়ে হ্যাঁ ট দিয়ে দেবে, সরি এই হসন্ত দিয়ে দিলাম, এট, এট বলতে হবে, অ্যাট নয়, আই এট। আচ্ছা, আমি যেটা বলছিলাম, দেখো, আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। তাহলে আমি একটা চিঠি লিখেছিলাম, নিশ্চয়ই পারবে তুমি। আই, এটা কি হবে না আমি ইংরেজি আই, আর রাইট ভারে পাস্ট ফর্ম হচ্ছে রোট। আই রোট, আই রোট এ লেটার। দেখো, আমি একটা চিঠি লিখেছিলাম, এই বাক্যটা করা কত ইজি হয়ে গেল। আই মানে আমি লিখেছিলাম, ইংরেজি রোট, তবে অবশ্যই তোমাকে রাইট ভারে পাস্ট ফর্ম রোট এটা জানতে হবে, নাহলে হবে না। সেই জন্য ভার্ব ফর্ম আগে শেখো, টেন্স শেখার আগে। স্যার এটা প্রেজেন্টে বললে প্রেজেন্টে রাইট এ লেটার, আই রাইট এ লেটার। হ্যাঁ, আমি একটা চিঠি লিখে, হ্যাঁ ঠিক ঠিক, আই রাইট এ লেটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তুমি বলো তো, সে চিঠি লেখে ইংলিশ কি হবে? সে একটা চিঠি লেখে ইংলিশ কি হবে বলো তো, কই দেখি। সে একটা চিঠি লেখে, এটা ইংলিশ বলো। সে একটা চিঠি লেখে বলা, হি রাইট এ লেটার, না, হি রাইট বললে হবে না, রাইটস বলতে হবে। হি আ লেটার, হ্যাঁ, WRITES, রাইটস। হি রাইট হ্যাঁ, হি রাইটস আ লেটার। হ্যাঁ, এই যে দেখেছো, সঙ্গে সঙ্গে এখানে যেই হি হয়ে গেছে সাবজেক্টটা, সঙ্গে সঙ্গে এই এসটা এসে গেল। এইটা হচ্ছে আমাদের সবচেয়ে মনে রাখার জায়গা। হ্যাঁ, এই পরের দিনে আমরা খতরনাক নিয়ম নিয়ে আলোচনা করব। এই ক্লাস কন্টিনিউ হতে থাকবে, 2-3টে ক্লাস চলবে। হ্যাঁ, তারপরে আমরা অন্য বিষয় ধরব, ঠিক আছে? আশা করি তোমরা এই ক্লাস থেকে অনেকটা আইডিয়া পেলে, ভার্বের ব্যবহার সম্পর্কে আইডিয়া পেলে। আমি তোমাদের কয়েকটা ট্রান্সলেশন দিচ্ছি হোম টাস্ক হিসাবে, তোমরা হ্যাঁ বলো, কয়েকটা হোম টাস্ক। কালকে আবার কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কী বলছো বলো। স্যার কালকে আবার কি ক্লাস হবে? তোমাদের দুটো ক্লাস আমার নেওয়ার কথা। আজকে বুধবার একটা হলো তো, আচ্ছা তোমাদের পরের ক্লাসটা হবে শুক্রবারে, বুধ আর শুক্রবারে 11টায়। আমাকে জানিয়ে গেছে স্যার একই টাইম? হ্যাঁ, একই টাইমে 11টাতেই থাকবে। একই টাইম স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। ট্রান্সলেশনটা কেমন হয়েছে? হ্যাঁ,
আমার ট্রান্সলেশনটা হ্যাঁ ভালো হয়েছে। এখন হোম টাস্ক লিখে নাও। হ্যাঁ হোম টাস্ক কয়েকটা দিচ্ছি, লিখে নাও তোমরা ঠিক আছে স্যার। চটপট লেখো। সবকটাই কপি করে নিই। আমাদের কিন্তু পড়ার টাইমটা ওভার হয়ে গেছে, তবু আমি দিয়ে দিচ্ছি, লেখো। আচ্ছা লেখো, আমরা ঘুমাই। আমরা ঘুমাই। 8 আমি সোজা হয়ে দিচ্ছি যাতে সবাই ঠিক করবে। সে ঘুমায়। তুমি ফুটবল খেলো। আমরা এই এই মাইক্রোফোন বন্ধ করো, মাইক্রোফোন বন্ধ করো। বালকটি পড়ে। তোমরা বিদ্যালয়ে যাও। মাইক্রোফোন বন্ধ করতে বলছি না, আমি তো সব শুনতে পাচ্ছি না। আমি আমটি আমি আমটি খেয়েছিলাম। সে সেখানে গিয়েছিল। প্রথমে সে গিয়েছিল করবে, তারপরে সে সেখানে, সেখানে ইংলিশে ঢুকিয়ে দিলে হয়ে গেল। বালকটি যায়। আগের দিনে এটা এইটা ভালো করে তোমরা করার চেষ্টা করো। তোমরা অনেকে আশা করি ভুল করবে, ভুল না করলে তো ভালো। এবারে আমি একটা নতুন জিনিস শেখাবো, টেন্সের ছড়া আর টেন্সের ছক যখন হবে তখন এটা একটু জেনে নাও। একটু প্রাইমারি আলোচনা হোক, তারপরে সাজিয়ে গুছিয়ে আলোচনা হবে। আমি নিয়েছিলাম। আর একটা আমি কলমটি নিয়েছিলাম। আমি কলমটি নিয়েছিলাম। এই কয়েকটা বাক্য তোমাদের হোম টাস্ক দেওয়া ছিল। আর ভার্ব ফর্মগুলো তোমরা গ্রামার বই থেকে পড়ে নেবে। ভার্ব ফর্মগুলো গ্রামার বই থেকে পড়ে নেবে। আচ্ছা আমি সবার জন্য এই পার্টটা আমি করে দিচ্ছি তোমাদেরকে ছোট করে আমি হোয়াটসঅ্যাপেও দিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? স্যার। হ্যাঁ বলো বলো। স্যার এটা কি আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন? হ্যাঁ হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিচ্ছি। এটা কি আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন? হ্যাঁ এই পুরো এই অংশটা আমি দিয়ে দিচ্ছি, যেটা হোম টাস্ক থাকছে আমি দিয়ে দিচ্ছি। এখনই কম্পিউটারে ছবি তুলে দিয়ে দিচ্ছি আমি। এই যে দেখতে পাচ্ছ, এইটাকে আমি দিয়ে দিচ্ছি তাহলে, ঠিক আছে? এখনই গ্রুপে দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের ক্লাস এখানেই শেষ হলো। হ্যাঁ তোমরা কতজন ছিলে দেখি, কতজন ক্লাসটা করলে? কেউ লিভ করবে না। 24 টোটাল 24 ক্লাস করলো। একটু বেশি ছিল মনে হচ্ছে, যেন কেউ কেউ লিভ করে গেছে মনে হচ্ছে। ঠিক আছে স্যার 2-3 জন লিভ করেছে স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে আমি তোমাদের এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ দাঁড়াও, স্ক্রিন শেয়ারিংটা বন্ধ করে দাও, দিচ্ছি।